গুড আফটারনুন স্টুডেন্ট। তো তোমাদের প্রথম যে ইউনিটের অর্থাৎ স্থির তড়িতের যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম তার আজকে পার্ট 2 এর অংশ অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এর আগের অধ্যায়ের যে পার্টের অংশ ছিল যতটা সেগুলো আলোচনা হয়ে গেছে। তো আজকে আমি শুরু করতে চলেছি নতুন তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা। তো এটা তোমার অধ্যায় 2 এর মধ্যে পড়ছে। তো এই পার্টের আজকে আমরা কি জানবো না, আধানের মধ্যে পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ এখানে মেনলি আমাদের যে লক্ষ্য হবে সেটা হচ্ছে কুলম্বের সূত্রকে কভার করা। অর্থাৎ কুলম্বের সূত্র কাকে বলে, কুলম্বের সূত্র থেকে আমরা কি কি ভাবে জানতে পারি, বা কুলম্বের সূত্রের প্রয়োগ কি আছে, কুলম্বের সূত্রের কিভাবে কি কি সীমাবদ্ধতা আছে, এবং সূত্রের গাণিতিক রূপ, ভেক্টর রূপ ইত্যাদি আমরা আজকে জানবো। তো শুরু করি। তো প্রথমে কুলম্বের সূত্র সম্পর্কে তোমরা অলরেডি জানো কিছু। তো তোমরা আগের অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম যখন তোমাদের পরমাণুর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয়। তো এছাড়াও তোমরা ক্লাস 10-এও পড়ে থাকবে কুলম্বের সূত্র সম্পর্কে তড়িৎ চ্যাপ্টারে। তো আজকে আমরা সেই সূত্রকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো কুলম্বের সূত্র ও তার প্রয়োগ। তাহলে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি কুলম্বের সূত্র ও তার প্রয়োগ। তো এখানে কি বলছে না, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এটা আমরা অলরেডি জেনেছি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক যেমন ইলেকট্রন আর প্রোটন কি করে, পরস্পরকে আকর্ষণ করে, আবার ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে এবং প্রোটন প্রোটন বিকর্ষণ করে। এটা ছাড়াও যদি কোনো আহিত আধানকে, অর্থাৎ আধানটা ধনাত্মক অথবা ঋণাত্মক যাই হোক না কেন, তাকে যদি একটা অনাহিত কোনো পরমাণুর কাছে বা কোনো একটা বস্তুর কাছে যদি নিয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আকর্ষণ হয়। তাহলে এখানে আকর্ষণের দুটো দিক আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিপরীত আধান যুক্ত কণা, আর একটা হচ্ছে একটা নিস্তড়িত আধান এবং একটা তড়িদায়িত আধান। তাহলে দুজনের মধ্যেই আকর্ষণ হয়। বিকর্ষণ কিন্তু কেবলমাত্র সমজাতীয় আধানের মধ্যে হয়ে থাকে। তো এখানে বিজ্ঞানী কুলম্ব হচ্ছে যে দুটো আধান নিয়ে কাজ করেছিলেন। তো সেই আধান দুটোর মান ছিল হচ্ছে বিন্দু আধান। অর্থাৎ বিন্দু আধান কি সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে এখানে কি বলছে না, দুটি বিন্দু আধানের মধ্যে একই ক্রিয়াশীল আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান নির্ণয় করতে। অর্থাৎ আমাদের যে এই যে বিন্দু আধানরা যে পরস্পরকে আকর্ষণ করছে বা পরস্পরকে যে বিকর্ষণ করছে, তাহলে তার একটা নির্দিষ্ট মান থাকবে। অর্থাৎ এই যে আকর্ষণ আর বিকর্ষণ ঘটছে কিন্তু তড়িৎ বলের প্রভাবে। তাহলে একটা বস্তু বা একটা কণা অন্য কণাটা বা অন্য বস্তুটার উপর কিন্তু তড়িৎ বল প্রয়োগ করছে। সেই তড়িৎ বলের প্রয়োগ কখনো বিন্দু বিপরীত দিকে হচ্ছে বা কখনো একই দিকে হচ্ছে। যদি একই দিকে হয় তাহলে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত দিকে হয় তাহলে কি করবে, তারা আকর্ষণ করবে। তাহলে এখানে কিন্তু এই আকর্ষণ বিকর্ষণের পিছনে একটা তড়িৎ বল লুকিয়ে আছে। তো বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম্ব, তাহলে এর নাম পুরো নাম বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম্ব 1784 খ্রিস্টাব্দে প্রথম এই সূত্রটি প্রস্তাবনা করেন, যেখানে তিনি এই যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের যে একটা মান, সেই মানের সঙ্গে সম্পর্কিত একটা রাশিমালা তিনি প্রতিস্থাপন করেছিলেন তার কুলম্ব সূত্রের মাধ্যমে। তাহলে সূত্রের বিবৃতিটা তিনি কি দিয়েছিলেন না, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ ও বিকর্ষণ বলের মান। তাহলে দুটি বিন্দু আধান এখানে, অর্থাৎ কুলম্ব যেহেতু বিন্দু আধান নিয়ে কাজ করেছিলেন সেহেতু এখানে বিবৃতিতে কিন্তু বিন্দু আধান বলে উল্লেখ করতে হবে। তাহলে আধানের কিন্তু প্রকৃতি অনেক রকম হতে পারে। আধান বিস্তৃত আধান হতে পারে, বিন্দু আধান হতে পারে, বা তলমাত্রিক আধান হতে পারে, তল ঘনফলের আধান হতে পারে। তাহলে এখানে কিন্তু বিন্দু আধান নিয়ে তিনি কাজ করেছিলেন। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের সংযোগ সরলরৈখিক দূরত্ব বরাবর ক্রিয়া করে। অর্থাৎ এই যে আকর্ষণ বিকর্ষণ বলের যে মান, সেটা হচ্ছে দুটি আধানকে আমরা যে পারস্পরিক দূরত্বে রাখবো সেই দূরত্বের সরল রেখা বরাবর কিন্তু এরা ক্রিয়াশীল হবে। এবং এই আকর্ষণ আর বিকর্ষণ বলের মানটা কেমন হবে না, আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক ও তাদের অন্তর্বর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে বলের মানটা আধান দুটোর যে মান, অর্থাৎ এখানে আধান দুটোর মান বলতে আধানটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক যাই হোক না কেন, কেবলমাত্র তার ম্যাগনিটিউডটা এখানে নেওয়া হবে। মনে করো সাপোজ আমি একটা নিলাম হচ্ছে একটা নেগেটিভ চার্জের আধান হচ্ছে 2 কুলম্ব, আর একটা হচ্ছে পজিটিভ চার্জের আধান হচ্ছে 2 কুলম্ব। তাহলে দুটোই যদি 2 কুলম্ব হয় তাহলে এখানে টোটাল আধানের মান Q1 Q2 যদি আমরা ধরি তাহলে হবে 2 × 2 মানে 4 কুলম্ব। তাহলে এখানে মাইনাস প্লাস কিন্তু নেগলেক্ট করা হয়েছে, যেহেতু এখানে কেবলমাত্র ম্যাগনিটিউডটা নেওয়া হয়েছে, অর্থাৎ শুধুমাত্র মান। আর অন্তর্বর্তী দূরত্ব বলতে দুটি আধানকে আমরা যে নির্দিষ্ট দূরত্বে রাখবো বা যে নির্দিষ্ট দূরত্ব থেকে দুটো আধান পরস্পরের মধ্যে ক্রিয়াশীল হবে তাদেরকে আমরা কি বলছি, অন্তর্বর্তী দূরত্ব। সেটা অবশ্যই সরল রৈখিক যদি হয় তাহলে তার বর্গের ব্যস্তানুপাতিক সঙ্গে কিন্তু এই আকর্ষণ বিকর্ষণের বলের যে মান সেটা পরিবর্তনশীল হবে।
তাহলে গাণিতিক প্রকাশ আনতে গেলে কি না, কুলম্ব বল আকর্ষণ হলে আধানের মান কি হবে, বিপরীতধর্মী হবে। অর্থাৎ কুলম্ব বলের প্রকৃতি যদি আকর্ষণ হয়, তাহলে আকর্ষণধর্মী হয়, তাহলে আধান দুটির মান কি হবে, বিপরীতধর্মী হবে। আর কুলম্ব বলের মান যদি বিকর্ষণধর্মী হয়, তাহলে আধান দুটি কেমন হবে না, সমধর্মী। অর্থাৎ পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। আর যদি আকর্ষণধর্মী হয়, তাহলে কি হবে, পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ। তাহলে এবার এর গাণিতিক ব্যাখ্যাটা কেমন হবে না, মনে করি দুটি বিন্দু আধান, এখানে দেখো একটা পাশে ছবি এঁকেছি যে দুটি বিন্দু আধান, এখানে একটা Q1 এবং একটা Q2, এখানে প্লাস মাইনাস দুটোই উল্লেখ করা আছে, কারণ আধান যে কোনো প্রকৃতির হতে পারে। আর এদের অন্তর্বর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটাকে R দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এখানে দেখো F1 F2টা হচ্ছে ভেক্টর রাশি, Rটা ভেক্টর রাশি, কারণ এদের একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে। কিন্তু Q1 Q2 স্কেলার রাশি, এদের কোনো নির্দিষ্ট দিক নেই, কেবলমাত্র এখানে মানের নেগেটিভ এবং পজিটিভের জন্য আমরা এখানে শুধুমাত্র মানটা ব্যবহার করব। তাহলে মনে করি দুটি বিন্দু আধান Q1 এবং Q2 পরস্পরের থেকে R সরলরৈখিক দূরত্বে আছে। তাহলে এখানে আধান দ্বয়ের যে ধনাত্মক ও ঋণাত্মক, তাহলে আধান দ্বয় ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে, এবং এদের যে ভর তা সমান হতে পারে বা ভিন্ন হতে পারে। তাহলে এখানে আরেকটা ভাইটাল পয়েন্ট কি না, দুটো আধানের যদি মান প্রকৃতি যদি ধনাত্মক ঋণাত্মক যা হোক না কেন, দুটো আধানের ভর কিন্তু সমানও হতে পারে, বা একটা আধান ভর বেশি একটা আধানের কম, এরকমও কিন্তু হতে পারে। তাহলে যে কোনো পসিবিলিটি কিন্তু সম্ভব। সুতরাং কুলম্বের বিবৃতি অনুসারে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান। তাহলে এখানে আকর্ষণ বিকর্ষণ কেন উল্লেখ করা হয়েছে না, দুটি সমজাতীয় যদি আধান হয় তাহলে কি হবে, বিকর্ষণ বল, আর যদি দুটি ভিন্ন প্রকৃতির আধান হয় তাহলে কি হবে, আকর্ষণ বল। সেই জন্য এখানে সাধারণভাবে আকর্ষণ বিকর্ষণ দুটোকেই উল্লেখ করা আছে। তাহলে প্রথম কথা হচ্ছে দেখো এখানে F মডিউলাস দেওয়া আছে, কারণ F যেহেতু ভেক্টর রাশি, সেহেতু F এর শুধুমাত্র মানটা Q1 Q2 মডিউলাসের সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ Q1 Q2 মডিউলাস এখানে নেওয়া হয়েছে তার কারণ ধনাত্মক ঋণাত্মককে অ্যাবলিশ করার জন্য, শুধুমাত্র মানটা। তাহলে F এর মানটা কি, Q1 Q2 গুণফলের সঙ্গে সমানুপাতিক, যেহেতু আমরা সূত্রে পেয়েছি। তাহলে যখন গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, তাদের অন্তর্বর্তী দূরত্বর যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা ধ্রুবক রাখবো। আবার আরেকটা কি পেয়েছিলাম না, এই বলের মানটা তাদের অন্তর্বর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1/r² হবে। এখানেও মডিউলাস, কারণ আরটা ভেক্টর রাশি। তো এইটা যখন নেবো তখন Q1 × Q2 এদের মান কি হবে, ধ্রুবক থাকবে। এবার যদি মনে করো তিনটে রাশি একসাথে পরিবর্তনশীল হয়, অর্থাৎ Q1 Q2 R প্রত্যেকেই যদি পরিবর্তনশীল হয়, তাহলে এখানে F এর মান কি হবে, F প্রপোর্শনাল টু, দুটোকে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী জুড়বো। তাহলে এখান থেকে আমরা পাবো কি, মডিউলাস অফ F proportional to modulus of Q1 Q2 by modulus of R²। তাহলে এখানে ফাইনালি শুধুমাত্র ভ্যালুটা কি দিচ্ছে না, F proportional to Q1 Q2 by R², যেটা আমরা কুলম্বের সূত্র থেকে পেলাম। এখানে দেখো যেহেতু এটা একে অপরের সঙ্গে সমানুপাতিক, তার মানে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক অবশ্যই থাকবে। সেটা কি না, এখানে K' বলে ধরে নেওয়া আছে। তাহলে এখানে K' হলো কি না, সমানুপাতিক ধ্রুবক। তবে এই সমানুপাতিক ধ্রুবককে আমরা একটা বিশেষ নাম দিয়েছি, সেটা হচ্ছে কি না, K' এর মান মাধ্যমের প্রকৃতি এবং বলের মান নির্ণয়কালে ব্যবহৃত একক পদ্ধতির সঙ্গে নির্ভরশীল। তাহলে এখানে দেখো এই যে K' এর যে মানটা, যেটা আমরা ধ্রুবক হিসেবে ধরেছি, তাহলে এটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি। অর্থাৎ মাধ্যমের প্রকৃতি বলতে মাধ্যমটা তড়িৎ পরিবহনে সক্ষম কি অক্ষম, অথবা মাধ্যমটা ঘন না লঘু। তাহলে মাধ্যমের প্রকৃতির ওপরে কিন্তু নির্ভরতা করবে, কারণ মাধ্যমের প্রকৃতি যদি পরিবর্তন হয়, তড়িৎ পরিবাহিতা চেঞ্জ হবে, তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ বলের মানও কিন্তু চেঞ্জ হবে। এই জন্য K এর মানটা কি না, মাধ্যমের ওপর ডিপেন্ডেন্ট, K' এর মানটা। এছাড়া আর কি না, এই যে আমরা যে গাণিতিক রূপটা নিয়েছি, তো এটাকে যদি আমরা SI সিস্টেমে নিই তাহলে সেক্ষেত্রে K এর মান আলাদা হবে, যদি আমরা CGS সিস্টেমে নিই তাহলে সেক্ষেত্রে K এর মান আলাদা হবে। যেহেতু দুটো সিস্টেমে এককগুলোর আলাদা আলাদা হয়, তাহলে এখানে K' এর মানটাও কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এই K' এর মানটা কার কার উপর নির্ভর করে না, যে মাধ্যমে আধান দুটিকে রাখা হয়েছে তার প্রকৃতি এবং যে ইউনিটে কাউন্ট করা হচ্ছে তার ইউনিটের যে পদ্ধতি, সেই পদ্ধতির উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য এই ধ্রুবকটাকে স্থির তড়িৎ ধ্রুবকও বলা হয়, বা যেহেতু কুলম্ব এটা দিয়েছিল সেই জন্য তার নাম অনুসারে একে কুলম্ব ধ্রুবকও বলা হয়। এবারে এই পরবর্তীকালে এই যে K' এর যে মানটা, যেহেতু এটা মাধ্যম ডিপেন্ডেন্ট, সেই জন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সঙ্গে কিন্তু এর একটা সম্পর্ক থাকবে। তাহলে সেই সম্পর্কটা কি না, K' = 1/ε। তাহলে 1/ε বলতে এপসিলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ পার ইউনিট এরিয়ার মধ্যে পার সেকেন্ডে কত পরিমাণ চার্জ এখান দিয়ে ফ্লো হবে, সেটাকে আমরা কি বলছি, তড়িৎ ভেদ্যতা, কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে ইউনিট ডিস্টেন্সের মধ্যে, তাহলে সেটা তড়িৎ ভেদ্যতা। তাহলে এই তড়িৎ ভেদ্যতার সঙ্গে যে K' এর যে মানটা, সেটা হচ্ছে ব্যস্ত
একবারে ব্যস্তভাবে পরিবর্তিত হয়, এখানে অনুপাত নয়, একদম ডাইরেক্ট ব্যস্তভাবে পরিবর্তিত হয়। তাহলে এখানে কি না, এপসিলনটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ যে মাধ্যমে রাখা হয়েছে তার তড়িৎ ভেদ্যতা। কিন্তু যদি এই মাধ্যমটা শূন্য মাধ্যম হয় বা বায়ুর মাধ্যম হয়, তাহলে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসিলনের মান কত হয়ে যাবে 1। তাহলে সেক্ষেত্রে আমাদের উপরের সমীকরণ যেটা আমরা পেয়েছিলাম এফ ইজিক্যাল টু কে ড্যাশ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে এখানে কে ড্যাশের জায়গায় এপসিলন 1 বাই এপসিলন বসছে, আবার 1 বাই এপসিলনের জায়গায় কি বসছে 1 বসছে, কারণ এখানে এপসিলনের মান 1। তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা ফাইনালি কি হয়ে যাচ্ছে না এফ ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এটা সবসময় মনে রাখবে, যেটা কেবলমাত্র সিজিএস পদ্ধতির ক্ষেত্রে, এসআই পদ্ধতিতে কিন্তু এর কাউন্টিং এর মানটা আলাদা হবে, কারণ যেহেতু কে ড্যাশটা সিস্টেমের উপর নির্ভর করে, অর্থাৎ সিস্টেম যে ইউনিটে নেওয়া হবে তাহলে সেই ইউনিটের উপর ডিপেন্ড যেহেতু করছে, তাহলে সিজিএস সিস্টেমে এই মানটা, এসআই সিস্টেমে কিন্তু আলাদা মান হবে। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে না, এসআই পদ্ধতিতে যদি আমরা শূন্য মাধ্যম বা বায়ুর মাধ্যমের ক্ষেত্রে নিই, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, কে ড্যাশের মানটা 1/4 পাই এপসিলন নট, অর্থাৎ এপসিলন 0 বা এপসিলন নট। তাহলে এখানে এপসিলন নট বলতে কি না, শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আগে যেটা এপসিলন পেয়েছিলাম সেখানে আমরা কি যে কোনো একটা মাধ্যমে, অর্থাৎ যাদের মাধ্যমের ঘনত্ব শূন্য বা বায়ু অপেক্ষা অনেকটা বেশি, বা যাদের তড়িৎ পরিবাহিতা আলাদা শূন্য মাধ্যমের থেকে, তাহলে তাদেরটা হচ্ছে এপসিলন। আর শূন্য মাধ্যম যেহেতু নিয়েছি, তাহলে এখানে এই জন্য শূন্য দিয়ে ইন্ডিকেট করা আছে এপসিলন নট। তাহলে এপসিলন নট মানে কাকে বোঝাচ্ছে না, শূন্য মাধ্যমে বায়ুর তড়িৎ ভেদ্যতা। তাহলে এখানে এসআই সিস্টেমে কে ড্যাশের যে মানটা সেটা প্রমাণ করে দেখা গেছে কত না 1/4 পাই এপসিলন নট। তাহলে শূন্য মাধ্যমে যদি আমরা ওই আগের সমীকরণে যদি কে ড্যাশের মানটা বসাই, তাহলে আমাদের এখানে এফ এর মান কত হয়ে যাচ্ছে 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা যেটা ছিল সেটাই থাকবে। এখানে এপসিলন নটের একটা মান আছে যেটা পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কত 8.854 ইন্টু 10⁻⁻12 -12। এখানে কি হচ্ছে না কুলম স্কোয়ার, নিউটন ইনভার্স আর মিটার ইনভার্স 2। তাহলে এখানে এই মানটা আমরা পরে ক্যালকুলেট করবো, এর এককগুলো কিভাবে নির্ণয় করা হয়েছে সেটা আমরা পরে জানছি। আর তাহলে এই মানটা অর্থাৎ এপসিলন নটের এই যে মানটাকে যদি আমরা 1/4 পাই এর সঙ্গে গুণ করি, তাহলে আমরা এখান থেকে ফাইনাল ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, অর্থাৎ 1/4 পাই এপসিলন নটের ফাইনাল মানটা কত হয়ে যাচ্ছে না 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তাহলে মান হিসাবে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কুলম্বের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত, এফ ইজিক্যাল টু 9 ইন্টু 10⁹ ইন্টু, অর্থাৎ এটা কার মান 1/4 পাই এপসিলন নটের মান, দেখো এর জায়গাতেই বসেছে। তাহলে 1/4 পাই এপসিলন নটের মান ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন যদি মনে করো যে মাধ্যমটা যদি শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয়, তাহলে এখানে এপসিলন নট তো হবে না, তাহলে এপসিলন নটের জায়গায় কি বসবে এপসিলন। তাহলে এটাও কিন্তু এসআই পদ্ধতিটাই কাউন্ট করা হচ্ছে। তাহলে যদি এটা শূন্য মাধ্যম না হয় অন্য কোনো ঘন মাধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে তার একটা তড়িৎ ভেদ্যতা আলাদা হবে শূন্য মাধ্যম থেকে। তাহলে সেক্ষেত্রে তার এফ এর মানটা কত হয়ে যাবে 1/4 পাই এপসিলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে এফ এর মানটা ফাইনালি কত হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা আবার শূন্য মাধ্যমে রেসপেক্টিভে রিপ্লেস করি, তাহলে এখানে দেখো এপসিলনের জায়গায় বসছে ছোট হাতের কে ইন্টু এপসিলন নট। তাহলে আগের যেটা সেটা ক্যাপিটাল কে ছিল, এটা কিন্তু মাথায় রাখবে। আগের যে কে ড্যাশটা আমরা নিচ্ছিলাম সেটা ক্যাপিটাল কে ড্যাশ, এখানে যেটা আমরা নিয়েছি সেটা স্মল কে ইন্টু এপসিলন নট। এবার এটা কি জিনিস সেটা আমি ব্যাখ্যা করছি পরে। তাহলে এখানে যদি এটা শূন্য মাধ্যমে যদি আমরা আবার কাউন্ট করি, অর্থাৎ কোনো আলাদা মাধ্যমের ক্ষেত্রে যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে কাউন্ট করি, তাহলে এখানে এপসিলনের জায়গায় চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কে ইন্টু এপসিলন নট, আর Q1 Q2 বাই আর স্কোয়ার যেমন ছিল সেরকমই থাকবে। এবার এখানে তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে এপসিলনের জায়গায় কি বসছে কে ইন্টু এপসিলন নট। তাহলে এখানে ফাইনালি কে সমান কি হয়ে যাচ্ছে এপসিলন বাই এপসিলন নট। অর্থাৎ এই কে হচ্ছে আমরা যে দুটো মাধ্যম নিচ্ছি, অর্থাৎ মনে করো একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে, শূন্য মাধ্যম থেকে মনে করো অন্য একটা মাধ্যমে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই কে হচ্ছে ওই দুটো মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা যেটাকে আমরা কি বলছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি না আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আপেক্ষিক বলতে দুটো সাপেক্ষে যে অনুপাত, অর্থাৎ দুটো মাধ্যমে একটা শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো ঘন মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতার অনুপাত, তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইজডু অন্য কোনো ঘন মাধ্যমের তড়িৎ ভেদ্যতার যে অনুপাত, তাকে আমরা কি বলছি ওই দুটো মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা যাকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক হিসাবে চিহ্নিত করি। তাহলে এখানে এর মানটা কিভাবে ইন্ডিকেট করে না কে ইজিক্যাল টু এপসিলন বাই এপসিলন নট। অর্থাৎ এপসিলন মানে হচ্ছে অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এপসিলন নট মানে হচ্ছে কত শূন্য মাধ্যম বা
বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে এটা কিভাবে নির্ণয় করা হয় না, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ও অপর কোনো তড়িৎ সংবেদী মাধ্যম। তাহলে তড়িৎ সংবেদী মাধ্যম হতে হবে, অর্থাৎ যে মাধ্যমের মধ্যে দিয়ে আধান খুব সহজেই প্রবাহিত হতে পারবে। তাহলে সেরকম তড়িৎ সংবেদী মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনুপাতই হলো ওই দুই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা যেটাকে আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলে থাকি। তাহলে এই আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু ওই দুটি মাধ্যমের ডিফারেন্ট প্রকৃতির ওপর কিন্তু নির্ভরশীল। তাহলে কে এর মানটাও কিন্তু মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভরশীল। এবার দেখো কুলম্ব যে বল, তাহলে কুলম্ব বল সম্পর্কে আমরা অলরেডি জানলাম, অর্থাৎ ধারণা আমরা একটা পেলাম। তো কুলম্ব বল এখানে কেমন ধর্মী হয়, অর্থাৎ কুলম্ব বলের ধর্মটা কেমন বা প্রকৃতিটা কেমন। তাহলে এটি হচ্ছে কি আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী হয়, যথা সমভরের কিন্তু বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সমভরও যদি হয় বিপরীত আধান হলে পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ করবে। ভিন্ন ভিন্ন ভরে সমপ্রকৃতির আধান তুলনামূলকভাবে তীব্র বিকর্ষণ করে। তাহলে ভিন্ন ভিন্ন ভর মানে একটার ভর বেশি একটার ভর কম, তাহলে যার ভর বেশি সে অন্য তার তুলনায় যে লঘু ভর তাকে কিন্তু অত্যন্ত মানে বিকর্ষণ বল দ্বারা কি করবে, আরো দূরে সরিয়ে দেবে। কিন্তু যদি এটা সমভরের হয় তাহলে কিন্তু তার তুলনায় অনেক কম হবে। অর্থাৎ সমভরের প্রকৃতির ক্ষেত্রে সমভরের এবং সম আধানের দুটি আধান বিন্দু আধানের ক্ষেত্রে তাদের যে বিকর্ষণ বলের যে মানটা হবে সেই মানটা যদি ভিন্ন ভরের ক্ষেত্রে এবং সম আধানের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু তার মান অনেক বেশি হবে। থার্ড কি বলছে না, ভিন্ন ভিন্ন ভরের বিন্দু আধানের প্রকৃতি বিপরীত আধানযুক্ত হলে তীব্র আকর্ষণ হয়। তাহলে এখানেও দেখো যদি ভরটা আলাদা হয় এবং আধানের প্রকৃতি যদি বিপরীত হয় তাহলে কিন্তু এদের যে আকর্ষণ বল সেটা অত্যন্ত তীব্র হবে। তো নেক্সট হচ্ছে কি না কুলম্বের সূত্রের প্রযোজ্যতা। তাহলে কুলম্বের সূত্রের প্রযোজ্যতাকে আমরা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা বলতে পারি, অর্থাৎ কুলম্বের সূত্র কিন্তু সব অবস্থাতে সব আধান বা সব প্রকৃতির আধানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তাহলে কয়েকটি বিশেষ ধরনের কেস এখানে আমরা দেখতে পাই যার ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য। তো প্রথমটা কি বলছে না, কুলম্বের সূত্রটা কেবলমাত্র বিন্দু আধান এর ক্ষেত্রে প্রযোজ্য। এবার এখানে বলে রাখি, যেটা আগে আলোচনা করছিলাম, যে বিন্দু আধান বলতে কাকে বলে। তাহলে বিন্দু আধান, তাহলে প্রত্যেকটা আধানই তো একটা পরমাণু, তাহলে পরমাণুর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে। মনে করো এটা একটা পরমাণু, অর্থাৎ এটা একটা আহিত আধান আর এটা হচ্ছে একটা আহিত আধান। তাহলে প্রত্যেকটাই একটা আহিত পরমাণু আমরা বলতে পারি আধানকে। তাহলে এই যে পরমাণুগুলো মানে প্রত্যেকটা একটা করে ব্যাসার্ধ থাকবে। যদি এই পরমাণুর প্রত্যেকের অর্থাৎ এই যে আধানের যে অন্তর্বর্তী যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা যদি এদের দুজনের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব তার তুলনায় যদি অতি নগণ্য হয়, অর্থাৎ কি না এদের সরলরৈখিক দূরত্বটা যদি আমরা প্রায় ইনফাইনাইট বলতে পারি পরস্পরের থেকে, অর্থাৎ অত্যন্ত বেশি হয় এদের ব্যাসার্ধ থেকে, বা ঘুরিয়ে বলতে পারি কি না এদের যে ব্যাসার্ধ হয় সেটা এদের অন্তর্বর্তী দূরত্বের তুলনায় অত্যন্ত নগণ্য, অর্থাৎ একদম নেই বললেই চলে। তাহলে এই দুটো প্রকৃতির এই ধরনের বিশেষ অবস্থানের জন্য ওই দুটি আধানকে আমরা কি বলবো, বিন্দু আধান। তাহলে এই কুলম্বের সূত্রটা কিন্তু কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো রকম বিস্তৃত আধানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। নেক্সট হচ্ছে কি না কুলম্বের সূত্রটি স্থির আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা যেহেতু স্থির তড়িৎ নিয়ে আলোচনা করা হচ্ছে, কুলম্বের সূত্রটা কিন্তু স্থির আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো রকম ভাবেই কিন্তু কোনো প্রবাহী তড়িৎ বা যেটা আমরা এসি ডিসি বলে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই সূত্র কোনো বাস্তব প্রযোজ্যতা নেই, এবং অর্থাৎ প্রবাহী তড়িতের কোনো অস্তিত্বই নেই। এবার এখানে বলে রাখি একটা বিশেষ প্রশ্ন আছে, যেটাকে কি বলে না কুলম্বের সূত্রকে আমরা কেন সার্বজনীন সূত্র বলি না, অর্থাৎ কুলম্বের সূত্র সার্বজনীন সূত্র নয় কেন। তাহলে সার্বজনীন সূত্র মানে সব দিকে সব অবস্থাতেই গ্রহণযোগ্য, তাহলে এটা সব অবস্থাতে সব দিকে গ্রহণযোগ্য নয় কেন না, এই সূত্র কুলম্বের বলের মান অর্থাৎ যে কুলম্বের যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা আধান দুটো যে মাধ্যমে রাখা আছে তার প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে তার মান একরকম হবে, যদি অন্য কোনো ঘন মাধ্যমে থাকে তাহলে একরকম হবে। অর্থাৎ মাধ্যমের প্রকৃতি পরিবর্তন হলে তড়িৎ ভেদ্যতা পরিবর্তন হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আধান দুটোর মান যদি একইও হয় তাহলেও কিন্তু শূন্য মাধ্যম অপেক্ষা অন্য ঘন মাধ্যমে ওই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কিন্তু আলাদা আলাদা হবে, কারণ এটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর নির্ভরশীল। তাহলে মাধ্যম পরিবর্তনে কুলম্বের বলের মানও কিন্তু পরিবর্তন হয়। তাহলে সেই জন্য একে কিন্তু কখনোই সার্বজনীন সার্বজনীন সূত্র কিন্তু একে বলা যাবে না। তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মাত্রা, অর্থাৎ যেটা আমরা প্রথমে যেটা আলোচনা করছিলাম যে এপসিলন নট এর একটা যে একক আছে এবং মাত্রা আছে, তাহলে সেটা কিভাবে নির্ণয় করব না, এখানে দেখো আমরা পেয়েছিলাম
যেটা আমরা আগে এফ এর সূত্র থেকে পেয়েছিলাম, অর্থাৎ এসআই ইউনিটে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যে এফ সমান কি পেয়েছিলাম 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে এখানে ε0 এর যেহেতু মান বের করতে হবে, এটাকে আমি এফ এর জায়গায় রিপ্লেস করলাম আর এফ কে নিয়ে এলাম এর জায়গা নিচে। তাহলে এখানে ε0 সমান কত হয়ে গেল 1/4π ইন্টু Q1 Q2 বাই এফ ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে 1/4π তো ধ্রুবক, তাহলে এর কোনো একক বা ইউনিট মাত্রা নেই। তাহলে এখানে মাত্রা বা একক বলতে এই Q1 Q2 আর এফ আর আর স্কোয়ার দিয়ে কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে Q1 Q2 দুটোই কিন্তু এসআই একক কি কুলম, তাহলে এখানে দুটো কুলম আছে মানে কুলম স্কোয়ার, আর নিচে হচ্ছে এফ এর যে এসআই ইউনিট সেটা হচ্ছে কি নিউটন, আর আর স্কোয়ারের এসআই ইউনিট কি মিটার, তাহলে মিটার স্কোয়ার। তাহলে ফাইনালি আমাদের এই যে ε0 এর যে একক সেটা এসআই ইউনিটে কত হবে না কুলম স্কোয়ার ইন্টু নিউটন ইনভার্স 1 আর হচ্ছে মিটার ইনভার্স 2। আর মাত্রা কি হবে, যেহেতু Q1 Q2 দুটো আছে আর কিউর মাত্রা কত হয় আইটি, তাহলে আইটি যদি হয় তাহলে এখানে দুটো আছে মানে আইটি তার হোল স্কোয়ার হবে। আর এফ এর মাত্রা কত mL/2 আর আর স্কোয়ারের মাত্রা আর স্কোয়ার মানে আর মানে যেহেতু এল, তাহলে আর স্কোয়ার মানে এল স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি কাটাকুটি করে মাত্রা কত বেরোচ্ছে m⁻1 অর্থাৎ m ইনভার্স 1 l ইনভার্স -3 t⁴ আই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমে কোনো তড়িৎ ভেদ্যতার এসআই ইউনিট এবং তার মাত্রা। তাহলে এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। তাহলে এবার আমরা দেখে নিই যে কুলম সূত্রের আগের যেটা পেলাম সেগুলো সবই কিন্তু স্কেলার রূপ, কারণ সেখানে দেখো আমি কুলম সূত্রে যে এফ এর মানটা নিয়েছিলাম সবসময় আমরা মডিউলাস ইউজ করেছিলাম, অর্থাৎ সেটা কেবলমাত্র কিন্তু মানকে ইন্ডিকেট করে, কখনোই কিন্তু দিককে নয়। তাহলে এখানে যেটা আমরা এখন যেটা নির্ণয় করতে চলেছি সেটা হচ্ছে আমাদের কুলম সূত্রের ভেক্টর রূপ, অর্থাৎ মান তো থাকবেই, তার সাথে সাথে তার একটা নির্দিষ্ট ডাইরেকশনও থাকবে। তাহলে এইটাকে নির্ণয় করার জন্য আমরা এখানে দেখো Q1 আর Q2 দুটো আধান নিয়েছি এবং Q1 Q2 কে একটা ও অর্থাৎ একটা মূল বিন্দু, যদি আমরা একটা কোনো লেখচিত্রতে নিই তাহলে সেইখানে একটা মূল বিন্দু থাকে যেটা এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে এখানে একটা কাল্পনিক মূল বিন্দু ও ধরে নাও। তাহলে ও থেকে Q1 অর্থাৎ প্রথম আধানটার দূরত্ব R1 ধরো, R1টা যেহেতু ভেক্টর তাহলে এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে, আর ও থেকে Q2 এর ডিস্টেন্সটা কত আমরা R2 ধরছি। তাহলে দুটোই ভেক্টর রাশি আর এফটাও ভেক্টর রাশি, কিন্তু Q1 আর Q2টা স্কেলার রাশি। তাহলে এখানে কিভাবে ধরবো না কোনো নির্দিষ্ট মাধ্যমে Q1 এখানে মাধ্যমটা কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ আমরা এখানে ধরে নেবো যে এটা একটা ঘন মাধ্যম, কখনোই কিন্তু শূন্য মাধ্যম ধরবো না, কারণ যেহেতু উল্লেখ করা নেই। তাহলে এখানে একটা নির্দিষ্ট মাধ্যম বলা আছে না, নির্দিষ্ট যে কোনো মাধ্যম হতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট মাধ্যমে Q1 Q2 আধান মূল বিন্দু থেকে যথাক্রমে R1 এবং R2 দূরত্বে অবস্থিত। সুতরাং Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, অর্থাৎ Q1 এর আধানের জন্য Q2 এর উপর, তার মানে Q1 Q2 এর উপর যদি বল প্রয়োগ করে অর্থাৎ এই অ্যারোর দিকে, অর্থাৎ Q1 থেকে Q2 এর দিকে, তাহলে এখানে যে বলের মানটা হবে সেটা কি হবে F12, কারণ F12 মানে 1 থেকে 2 অর্থাৎ 1 2 এর উপর বল প্রয়োগ করছে, তাহলে কি হয়ে যাবে F12 অর্থাৎ 1 এর সাপেক্ষে 2 এর উপর বল। তাহলে F12 মানে কোন ডাইরেকশন হবে Q1 থেকে Q2 এর দিকে। তাহলে এখানে F12 যদি হয় তাহলে আমাদের আগের যে সমীকরণ যেটা আমরা পেয়েছিলাম সেখানে আমরা কি বসাবো, যেহেতু এটা শূন্য মাধ্যম নয় এবং এটা এসআই ইউনিটেই ক্যালকুলেট করা হবে, সেহেতু আমরা এখানে মানটা নিচ্ছি কি 1/4πε, অর্থাৎ এপসিলন মানে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আর এখানে স্কোয়ার যেটা নেবো সেটা শুধু আর নয়, এখানে R12 নেবো। তাহলে R12 মানে কি না, আর যেহেতু Q1 থেকে Q2 এর দিকে হচ্ছে, তাহলে এখানে যে মূল বিন্দু থেকে যে ডিস্টেন্সটা আমরা মেজার করব সেটা কি হয়ে যাবে R1 R2 অর্থাৎ R12। তাহলে R12 মানে এখানে কি বোঝা যাচ্ছে R2 মাইনাস R1। তাহলে ভেক্টর কোনো একটা ডিস্টেন্সকে মেজারমেন্ট করতে গেলে, যেমন আমরা ধরো ও থেকে যদি আমরা এ আর ও থেকে যদি বি কে মেজারমেন্ট করি, তাহলে এ বি যদি আমরা মাপি তাহলে কি হবে না ওবি মাইনাস ও এ, যেমন জ্যামিতির ক্ষেত্রে তোমরা পেয়েছো, তো এখানেও সেরকম ভেক্টর নিয়মটা। তাহলে যদি আমরা কিউ আর আর অর্থাৎ Q1 থেকে Q2 এর দিকে যদি আমরা ডিস্টেন্স মেজার করি তাহলে কি হবে R12, যেহেতু আমাদের এফটা 1 থেকে 2 এর দিকে যাচ্ছে তাহলে R12 হবে। R12 এর মানটাকে আমরা এখানে কি লিখতে পারি R2 মাইনাস R1, অর্থাৎ R2 কে R1 থেকে যদি বাদ দিই তাহলে আমরা R12 পাবো। তো এখানে দেখো এইটা তো গেল আমাদের মেন স্কেলার পার্টটা, এর সাথে কিন্তু আরেকটা মাল্টিপল করতে হবে, যেটা হচ্ছে কি এখানে লিখেছি দেখো R12 ভেক্টর বাই R12। তাহলে এখানে একটা জিনিস বলে রাখি, এই যে R12 ভেক্টর বাই R12 এটা কিন্তু একটা ওই মানে বলটা যে Q1 থেকে Q2 এর দিকে প্রযুক্ত হচ্ছে, এখানে বাম দিকে তো এটা ভেক্টর রাশি, কিন্তু ডান দিকে যদি আমরা শুধু এইটুকু পার্ট নিই, অর্থাৎ যদি আমরা 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার নিই তাহলে এটা স্কেলার পার্ট হয়ে যাচ্ছে। তাহলে ভেক্টর পার্ট তো স্কেলারের সঙ্গে সমান হয় না, তাহলে এখানে এটাকে একটা মানে অভিমুখ একটা ইন্ডিকেশন করার জন্য আমরা
R1 বরাবর একটা ভেক্টরকে অর্থাৎ ইউনি ভেক্টর একটা নেবো, যেটাকে আমরা R12 ক্যাপ বলে ইন্ডিকেট করছি, সেটা এখানে উল্লেখ করা নেই, নিচে আমি করেছি দেখো। অ্যাকচুয়ালি এটা মানটা কি হয়ে যাবে না R12 ক্যাপ, মাথায় এই যে ক্যাপ মানে হচ্ছে Q1 থেকে Q2 এর ডাইরেকশনে যে আমাদের যে ডিস্টেন্সটা নিয়েছি তার ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরকে আমরা ক্যাপ দিয়ে ইন্ডিকেট করি। যেমন আমাদের এক্স থেকে যদি ওয়াই অক্ষের দিকে হয় তাহলে এক্স আই ক্যাপ হয়ে যাবে, ওয়াই জে ক্যাপ হবে, আর জেড কে ক্যাপ হবে, যেমন 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে হয়। তো এখানে এই ভেক্টরটাকে আমরা যেহেতু আর এর রেসপেক্টিভে নিচ্ছি, তাহলে এখানে R1 থেকে 2 এর দিকে যে ইউনিট ভেক্টর সের মান কি হয়ে যাচ্ছে R12 ক্যাপ। এবার ইউনিট ভেক্টরের মানটা কিভাবে ইন্ডিকেট করা হয় না, এই যে টোটাল যে ভেক্টর অর্থাৎ R12 মাথায় অ্যারো, তাহলে এই যে টোটাল ভেক্টরটা এটা কার সঙ্গে কার মাল্টিপ্লিকেশনে গুণফল হয় না, প্রথম কথা হচ্ছে R12 এর যে মডিউলাস অর্থাৎ যে মান ইনটু তার ওই ডাইরেকশনে ইউনিট ভেক্টর। অর্থাৎ এখানে আমি দেখো যদি লিখি আমি এখানে অর্থাৎ R12 ভেক্টর, তাহলে R12 অ্যারো যেটা মাথায় আমরা মানে সলিড ভেক্টর যেটা আমরা নিচ্ছি সেটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করব না R12 অর্থাৎ R12 মানে এখানে আর থেকে আর এর যে 2 থেকে 1 পর্যন্ত যে মানটা শুধুমাত্র মান ইনটু ওই ডাইরেকশনের ইউনিট ভেক্টর অর্থাৎ R12 ক্যাপ। তাহলে R12 ভেক্টর সমান কি হয়ে যাবে R12 ইন্টু R12 ক্যাপ। তাহলে এখানে R12 ক্যাপকে যদি আমি রিপ্লেস করি এই সমীকরণে, তাহলে এখানে কি হয়ে যাবে R12 ভেক্টর বাই R12 অর্থাৎ শুধু মান আর উপরে হয়ে যাবে তার ভেক্টর। তাহলে এখানে এই মানটা রিপ্লেস হয়ে কি হয়ে যাচ্ছে, এবার দেখো নিচে দেখো আবার একটা R12 এসে গেছে, আর এখানে নিচে কি ছিল R12 তার স্কোয়ার ছিল, তাহলে এই দুটো আবার গুণ হয়ে গিয়ে কি হয়ে যাবে, তাহলে ফাইনাল ভ্যালুটা আমরা কি পাচ্ছি না F12 ভেক্টর সমান 1/4πε0 Q1 Q2, আর এখানে এই যে R12টা গুণ হলো এর সাথে, তাহলে ফাইনাল ভ্যালুটা R12 কিউব হয়ে যাবে, আর এখানে যে ভেক্টরটা R12 ভেক্টর সেটা রয়ে যাবে। তাহলে এটা হচ্ছে Q1 যখন Q2 এর ওপর বল প্রয়োগ করবে তার মান হচ্ছে কত, ভেক্টর নিয়মে হচ্ছে এটা বেরোলো। তাহলে এখানে উল্লেখ করাই আছে না এখানে এই যে R12 মানে হচ্ছে R2 মাইনাস R1, তাহলে R12 তো একটা ডিস্টেন্স, তাহলে তাকে মেজার করবো কি করে না R2 থেকে R1 কে বাদ দেবো, অর্থাৎ কি Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টরকে আমরা যদি বাদ দিই তাহলে আমরা পাবো দুটো ডিস্টেন্স ওই ডাইরেকশনে তাদের মধ্যবর্তী দূরত্বের যে ভেক্টর। অনুরূপভাবে এটা তো গেল Q1 Q2 এর উপর বল প্রয়োগ করছে, তাহলে Q2 ও তো কিন্তু Q1 এর উপর বল প্রয়োগ করবে, তাহলে এটাও সম্ভব। তাহলে সেক্ষেত্রে যদি Q2 Q1 এর উপর আধানের উপর বল প্রয়োগ করে তাহলে তার মানটা কি হয়ে যাবে F21 ভেক্টর, অর্থাৎ কি না 2 এর সাপেক্ষে 1 এর তখন আমরা বল নির্ণয় করব। তাহলে F21 মানে কত হয়ে যাবে, আগের সমীকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে 1/4πε ইন্টু Q1 Q2 বাই কত হয়ে যাচ্ছে R21 স্কোয়ার। এখানেও ঠিক একইভাবে R21 এর দিকে একটা ইউনিট ভেক্টর নেবো যেটা R21 ক্যাপ, পরবর্তীকালে আবার এটাকে রিপ্লেস করে আমরা ফাইনালি ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি না, এখানেও দেখো R21 ক্যাপকে রিপ্লেস করে কি পাবো R21 ভেক্টর বাই R21 এর মডিউলাস। তাহলে এখানে R21 ভেক্টর সমান কত হয়ে যাচ্ছে 1/4πε ইন্টু Q1 Q2 বাই R21 এর কিউব ইন্টু R21 ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না যখন Q2 আধান Q1 এর আধানের দিকে বল প্রয়োগ করবে, তাহলে এখানে দেখো যেহেতু আমাদের যে এই যে R21 আর R12 পরস্পর কি বিপরীত দিকে হচ্ছে, তাহলে R21 আর R12 কি হবে যদি আমরা এদের মধ্যে তুলনা করতে যাই, অর্থাৎ R21 আমরা যেদিক থেকে মেজার করব R12 তার বিপরীত দিকে মেজার করা হবে। তাহলে এটা আমরা বলতেই পারি এখান থেকে যে R21 ভেক্টর সমান মাইনাস R12 ভেক্টর, যেহেতু বিপরীত ক্রমে এটা কাউন্ট করা হচ্ছে, তাহলে একটা যদি সোজা দিকে হয় তাহলে একটা তার উল্টো দিকে হবে, অর্থাৎ পরস্পর নিজেদের অভিমুখী হবে বা বিপরীতমুখী হবে। তাহলে সেক্ষেত্রে কি আমি লিখতে পারি না দুটোর অবস্থান যে ভেক্টরের যে দূরত্ব অর্থাৎ দূরত্ব যে ভেক্টর তারা পরস্পর কি পরস্পরের বিপরীতমুখী। তাহলে এখানে যদি আমরা এই সমীকরণ আর এই সমীকরণে অর্থাৎ যে কোনো একটা সমীকরণে যদি R21 বা R12 কে অন্যটা দিয়ে রিপ্লেস করি তাহলে একটা নেগেটিভ সাইন সামনে চলে আসবে। তাহলে নেগেটিভ সাইন সামনে যদি চলে আসে বাকি মানটা দেখো কিন্তু পুরো সেম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতেই পারি যে R12 মাইনাস অফ R21 অথবা R21 মাইনাস অফ R12, তার মানে কি না Q1 যখন Q2 এর উপর বল প্রয়োগ করবে তার যে মান হবে Q2টা যখন Q1 এর মানের উপর বল প্রয়োগ করবে তাহলে দুজনের বলের মানটা সেম হবে কিন্তু অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এরপরে দেখো বহু সংখ্যক আধানের মধ্যে বল, তাহলে যদি একটা দুটো অর্থাৎ যদি দুটো তিনটে বা চারটে পরিপথে যদি অসংখ্য আধান থাকে অর্থাৎ n সংখ্যক যদি আধান কোনো একটা চেম্বারের মধ্যে নেওয়া হয় তাহলে তারা তো পরস্পরের সঙ্গে একটা কুলম্ব বলে আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক যা হোক একটা ক্রিয়া করবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে আমরা কিভাবে ওই সামগ্রিক বলটাকে কাউন্ট করব। তো এখানে কি বলছে না বহু সংখ্যক আধানকে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে রাখা হলে
যে কোনো একটি আধানের ওপর ক্রিয়াশীল বল অন্য আধানগুলির দ্বারা পৃথক পৃথকভাবে ওই আধানের ওপর ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফল হয়। অর্থাৎ মনে করো আমি একটা আধান Q1 নিলাম, তো Q1 ছাড়া Q2 Q3 করে Qn পর্যন্ত আছে, তাহলে Q1 আধানের ওপর প্রত্যেকটা আধান কিন্তু তার বলকে ক্রিয়া করবে। অর্থাৎ প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদা ধরি, ধরো Q2 Q1 এর ওপর ক্রিয়া করছে, Q3 ও Q1 এর ওপর ক্রিয়া করবে, বা Qn একদম লাস্টে যেটা আছে সেটাও কিন্তু Q1 এর ওপর ক্রিয়া করবে। তাহলে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ওপর ক্রিয়াশীল। তাহলে এখানে যদি প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বের করি তাহলে কেমন হবে এবার দেখে নি। তাহলে এখানে কি বলছে, মনে করি একটি সংস্থার মধ্যে n সংখ্যক আধান আছে, তাদের কিভাবে ইন্ডিকেট করব, Q1 Q2 Q3 ডট 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 Qn। শূন্যস্থান বা 22 স্থানে রাখা আছে। তাহলে এখানে শূন্যস্থানটা নিয়েছে আমাদের সুবিধার্থে, এখানে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে একই হবে। এসআই ইউনিটে ফার্স্টে আমরা ক্যালকুলেট করব। তাহলে এটা আগের যেটা ক্যালকুলেশন হয়েছে সেটাও এসআই ইউনিটে, এটাও কিন্তু এসআই ইউনিটেই ক্যালকুলেট করব। তাহলে এখানে দেখো Q1 আধানের ওপর যদি আমরা Q2 Q3 Q4 ডট 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 Qn আধান ক্রিয়াশীল হয়, অর্থাৎ Q1 এর ওপর যদি এই আধানগুলো ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল বলের যে মান কত হবে, তাহলে টোটাল বল কি F, অর্থাৎ Q1 এর নিজের বল F1, তাহলে সেটা কি হয়ে যাবে Q21। কারণ Q21 মানে কি না, টু যে আধানটা সেটা 1 এর ওপর বল প্রয়োগ করছে, তাহলে 2 এর সাপেক্ষে 1 করব। সেটাও নেক্সটটা কি না 3 নম্বর যে আধান সেটাও 1 এর ওপর বল প্রয়োগ করছে, তাহলে F31 হয়ে যাবে, আবার F41, এইভাবে চলতে চলতে কি হবে Fn1, অর্থাৎ n তম যে আধানটা রয়েছে সেটা Q1 আধানের ওপর, অর্থাৎ প্রথম যে আধান তার উপর বল প্রয়োগ করছে, তাহলে তার মানটা কি হয়ে যাবে Fn1। এবার যদি প্রত্যেকটাকে আমি পাটে পাটে বের করি, তাহলে আগের যে ভেক্টর রূপ থেকে আমরা ধারণা নিয়েছি অলরেডি, সেখান থেকে আমরা কি করব, এটা যেহেতু শূন্য মাধ্যম সেখানে আমি কি লিখছি, তাহলে প্রথমে যদি F21 এর মানটা বের করতে যাই, তাহলে F21 সমান কত হবে 1/4 এপসিলন নট। তাহলে এখানে এপসিলন নট কেন নিচ্ছি না, এটা শূন্য মাধ্যম বা বাই মাধ্যমে নেওয়া আছে। তাহলে 1/4 এপসিলন নট সমান কত হবে Q1 ইন্টু Q2 বাই R21 কিউব ইন্টু R21 ভেক্টর। ঠিক আগেরটা যেমন আমরা পেয়েছিলাম, ঠিক একইভাবে যদি আমরা Q31 কে করি, তাহলে একইভাবে 1/4 এপসিলন নট Q1 Q3, তাহলে এখানে Q1 Q3 হয়ে যাচ্ছে R31 তার কিউব ইন্টু R31 তার ভেক্টর। তাহলে এইভাবে আমরা যদি সাধারণভাবে n সংখ্যক যদি মান নিই, তাহলে n তম যে বল, অর্থাৎ সেটা E1 এক নম্বরের উপর যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে কি Fn1। তাহলে 1/4 এপসিলন নট, তাহলে 1/4 এপসিলন নট যে মানটা, তাহলে 1/4 এপসিলন নট ইন্টু কত হয়ে যাচ্ছে না Q1 ইন্টু Qn, অর্থাৎ যে n তম বল সেটা প্রয়োগ হয়েছে, তাহলে Q1 ইন্টু Qn ইন্টু কি হয়ে যাচ্ছে Rn1, অর্থাৎ n তম বল 1 এর ওপর প্রযুক্ত হয়েছে, তাহলে Rn1 ভেক্টর হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোকে যদি আবার আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে এখান থেকে সামগ্রিক মানটা দেখো প্রত্যেকের ক্ষেত্রে 1/4 এপসিলন নট কমন আসছে, তাহলে এটাকে আমরা বাইরে বের করেছি, আর প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বাকি মান সব ভেতরেই থাকবে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে প্রথমটা Q1 Q2 বাই R21 এর কিউব ইন্টু R21 ভেক্টর, তারপরটা Q1 Q3 বাই R31 কিউব ইন্টু R31 ভেক্টর, এইভাবে চলতে চলতে Q1 Qn বাই Rn1 কিউব ইন্টু Rn1 এর তার ভেক্টর। তাহলে অনুরূপভাবে এটা তো গেল F2, অর্থাৎ F1, অর্থাৎ Q1 এর ওপর যত বাহ্যিক যে আধান আছে তাদের প্রযুক্ত বল। যদি সিমিলারলি একইভাবে F2, অর্থাৎ F2 এখানে বলতে কি না Q2 আধানের ওপর তো আরো আধানগুলো বল প্রয়োগ করবে, তাহলে Q2 আধানের ওপরও সমস্ত আধানগুলো বল প্রয়োগ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা F2 যদি বিচার করি, তাহলে এখানে যেগুলো আমরা 1 রিপ্লেস করেছিলাম 1 গুলোকে রিপ্লেস করে আমরা 2 করে দেবো, অর্থাৎ অন্যান্য আধানের সাপেক্ষে আমরা Q2 আধানের ওপর বল প্রয়োগের মান নির্ণয় করছি, তাহলে n তম আধান পর্যন্ত। তাহলে এখানে ফার্স্ট যেটা হবে সেটা Q1 Q2 এর ওপর বল প্রয়োগ করবে, তাহলে সেই মানটা 1/4 এপসিলন নট একইভাবে কমন নিয়ে নেবো, তাহলে Q1 Q2 বাই R12 তার কিউব R12 তার ভেক্টর। তাহলে এইভাবে চলতে চলতে n সংখ্যক পর্যন্ত, অর্থাৎ n তম আধান Q2 আধানের উপর যে বল প্রয়োগ করবে তার মান কত Q2 বাই Qn ইন্টু Rn2 টু দি পাওয়ার কত কিউব ইন্টু Rn2 তার ভেক্টর। তাহলে এবার মনে করো সাধারণভাবে যদি আমরা i তম, অর্থাৎ এখানে তো n সংখ্যক আধান আছে, তাহলে n সংখ্যক আধানের কোনো একটা সাধারণ মান আমি i মিডিল একটা মান আমি ধরে নিচ্ছি, সেটা যদি আমি i দিয়ে ইন্ডিকেট করি, তাহলে i তম আধানের মানটা কত হবে Qi। তাহলে Qi এর মধ্যে, অর্থাৎ Qi যেটা আমরা সাধারণভাবে নিয়েছি, তাহলে সেই আধানের ওপর প্রত্যেকটা যে অন্যান্য যে আধান n সংখ্যক আধান, তাহলে তার ওপর ওই Qi এর ওপরে প্রযুক্ত বল তার কত হবে না F, তাহলে Fi আমরা ধরবো, যেহেতু Fi বলতে কি এখানে i তম আধানের নিজস্ব বল, অর্থাৎ তার উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে তার টোটাল মান। তাহলে সেখানে আমরা 1, অর্থাৎ 1 নম্বর আধান যখন প্রযুক্ত হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কি হয়ে যাবে F1i তার ভেক্টর। এইভাবে চলতে চলতে
এন আই তার ভেক্টর হবে। তাহলে এখানে সিমিলারলি একই প্রসেসে আমরা আগের নিয়ম অনুযায়ী 1/4πε অর্থাৎ প্রত্যেকটা মান যদি আমরা আলাদা আলাদা করে বসাই তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে না 1/4πε0 Q1 ইন্টু Qi, অর্থাৎ যেহেতু আই আধানের উপর প্রযুক্ত বল তাহলে Q1 ইন্টু Qi। 1 কেন নেওয়া হয়েছে না 1 অর্থাৎ 1 নম্বর আধানটা আই এর ওপর Q1 আই এর ওপর বল প্রয়োগ করছে, তাহলে এখানে Q1 Qi বাই আর 1i ইন্টু তার কিউব, তার পাশে কি হয়ে যাচ্ছে ইন্টু দিয়ে R1i তার ভেক্টর। তাহলে এইভাবে চলতে চলতে n তম আধান যখন i তম আধানের উপর বল প্রয়োগ করবে তাহলে সেখানে মানটা কত হয়ে যাবে Qn Qi বাই Rni কিউব ইন্টু Rni তার ভেক্টর। তাহলে দেখো এখানে প্রত্যেকটা রাশি কিন্তু যুক্ত আকারে আছে, তাহলে যুক্ত আকারকে যদি আমরা সামগ্রিকভাবে একটি ক্ষুদ্র মানে প্রকাশ করি তাহলে সেখানে সামেশন আনতে হবে। অর্থাৎ সামেশন আনা মানে কি না এই যে টোটাল যে যোগফলটা অর্থাৎ এটা তো ইনফাইনাইট পর্যন্ত চলবে এন সংখ্যক পর্যন্ত, তাহলে এন সংখ্যক মানকে আমরা একটা ক্ষুদ্র মানে প্রকাশ করব সাধারণ নিয়ম অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমাদের সামেশন নিতে হচ্ছে। তাহলে এখানে 1/4πε0 বাইরে আসছে, এখানে সামেশন কি হয়ে যাচ্ছে এখানে জে বলে আর একটা কোয়ান্টিটি নিচ্ছি যেটা কি 1 2 3 4 এই করে করে এন পর্যন্ত ভ্যারি করবে। তবে এখানে উল্লেখ করতে হবে যে এই যে আই এর মান যেটা আমরা নিয়েছিলাম সেটা জে এর সঙ্গে ইকুয়াল হবে না, কারণ যদি মনে করো জে এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, কারণ যদি মনে করো 1 নম্বর আধান যদি জে এর মান 1 আই এর মান যদি 1 হয়ে যায় তাহলে 1 নম্বর আধান তো নিজেই আর তার উপর বল প্রয়োগ করতে পারবে না, তাহলে 1 নম্বর আধান নিশ্চয়ই 1 নম্বর আধানের উপর বল প্রয়োগ করতে পারবে না। সেই জন্য এখানে বলা হয়েছে কি জে যদি আমরা 1 থেকে কাউন্ট করি তাহলে আই এর মান কিন্তু কখনোই জে এর সঙ্গে ইকুয়াল হবে না। তাহলে এখানে আই জে সমান কি 1 টু লিমিট কত হচ্ছে 1 টু n সামেশন অফ আই নট ইকুয়াল টু জে, আর এখানে ভেতরে আমরা যেটাকে 1 2 3 করে ধরেছিলাম সেটাকে আমরা কিউ জে দিয়ে প্রকাশ করবো, আর যেটা কিউ আই ছিল কিউ আই, তাহলে এখানে কিউ আই ইন্টু কিউ জে, আর নিচে যেখানে 1 2 করে আমরা আর এর প্রকাশ করছিলাম সেটা জে তে কনভার্ট করব, তাহলে আর জে আই তার কিউব ইন্টু আর জে আই ভেক্টর। অর্থাৎ জে আই বলতে এখানে কি বোঝাচ্ছে না যে চিহ্নিত যে রাশিটা অর্থাৎ যে চিহ্নিত যে আধানটা সেটা আই চিহ্নিত আধানের উপর প্রযুক্ত বল তাদের মধ্যে কিভাবে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এখানে এই যে এখানে দেখো কিউব অর্থাৎ কিউবকে যদি আমি এখানে ভাঙি তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি না 1 মনে করো এই যে মানটা আছে 1 জে ইন্টু আই তার কিউব, এটাকে যদি আমি ভাঙি তাহলে এখান থেকে কত পাচ্ছি আর জে আই তার স্কোয়ার ইন্টু 1 আর জে আই। তাহলে এই যে দুটো মানকে ইন্ডিকেট করলাম, এই যে আর 1 আর জে আই এটাকে আমরা কি করব না আর জে আই যে ভেক্টর আছে তার নিচে ভাগ করব, তাহলে তার নিচে যদি ভাগ করি তাহলে আমরা আগের মতো ওই ইউনিট ভেক্টরটা পেয়ে যাবো অর্থাৎ আর জে আই ক্যাপ। তাহলে আর জে আই ক্যাপ সমান এখানে কত হবে আর জে আই ভেক্টর বাই আর জে আই এর মডিউলাস। তাহলে এখানে 1/4πε0 মান কত হয়ে যাচ্ছে সামেশন জে টেন্স টু 1 টু n আর আই নট ইকুয়াল টু জে, তাহলে এখানে কিউ আই কিউ জে বাই আর জে আই তার স্কোয়ার ইন্টু আর জে আই তার ক্যাপ, অর্থাৎ কি আর জে আই ডাইরেকশনে আর জে থেকে আই ডাইরেকশনে তার ইউনিট ভেক্টর। তাহলে এটা এসআই পদ্ধতিতে, যদি আমরা সিজিএস পদ্ধতিতে নিই তাহলে এই যে পুরো পার্টটা কি হয়ে যাবে এই পার্টটা অর্থাৎ 1/4πε0 যে পার্টটা সেটা 1 হয়ে যাবে, কারণ শূন্য মাধ্যমে সিজিএস ইউনিটের ক্ষেত্রে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে মান সেটা 1 হয়, তাহলে সেই জন্য কি হচ্ছে এই পার্টটা যদি 1 হয়ে যায় তাহলে বাকি পার্টটা থাকবে অর্থাৎ এফ আই সমান কত হয়ে যাবে জে 1 টু n আই নট ইকুয়াল টু জে কিউ আই কিউ জে বাই আর জে আই তার স্কোয়ার ইন্টু আর জে আই ইউনিট ভেক্টর। তো এটা গেল যদি বিভিন্ন আধান একটা সংস্থার মধ্যে থাকে তাহলে সেই বিভিন্ন আধানের মধ্যে বিভিন্ন আধান অর্থাৎ একটা আধান অন্য আধানের উপর সামগ্রিকভাবে যে বল প্রয়োগ করবে তাহলে তার এই যে ভেক্টর মানটা হচ্ছে এটা। তাহলে আজকের পার্ট এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। থ্যাংক ইউ।